নমস্কার, আমি সুমন্ত। অলিম্পিক চলছে, অলিম্পিক নিয়ে প্রতিদিন আমাদের কিছু না কিছু ডিসকাশন লেগেই রয়েছে স্টুডিওতে, এবং স্টুডিওতে আমাদের সঙ্গে যেমন অতিথি থাকছেন, তেমনই বা ভার্চুয়ালিও আমাদের সঙ্গে কিছু অতিথি প্রতিদিন জয়েন করেন। আপনাদের জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু অলিম্পিক্সে তৃতীয় পদক পেয়ে গেছে ভারত, যদিও তার মধ্যেই বেশ কিছু বিষয়ে কিন্তু আশাভঙ্গ হয়েছে। যেমন টেবিল টেনিসে ইতিমধ্যেই শেষ 16তেই আশাভঙ্গ হয়েছে। ব্যাডমিন্টনের যেটা ডাবলস সাত্বিক চিরাগ জুটি, যে জুটি কিন্তু একেবারে বিপক্ষকে দাবিয়ে রাখছিল, একের পর এক জয় আসছিল, সেখানেও কিন্তু আশাভঙ্গ হতে হয়েছে। তাদের যে যাত্রা সেখানে শেষ হয়েছে। কিন্তু এরই মধ্যে অলিম্পিক্সে যে 3টে পদক এখনো পর্যন্ত এসে, 3টেই কিন্তু শুটিং থেকে এসছে। এবং প্রথম পদক এসেছিল মনু ভাকেরের হাত ধরে, দ্বিতীয় পদকের পিছনেও মনু ভাকেরের অবদান ছিল, এবং তৃতীয় পদক আজকে স্বপ্নিল কুসালে তিনি কিন্তু এনে দিয়েছেন ভারতকে। 3টেই ব্রোঞ্জ। হকিতে বেলজিয়ামের কাছে আজ আটকে যায় হরমনপ্রীতরা। আপনারা জানেন যে এর আগে কিন্তু হকিতে যে 3টে ম্যাচ এবছর প্যারিস অলিম্পিক্সে খেলেছে ভারত, সেখানে কিন্তু একটা ম্যাচও তারা হারেনি, একটা ম্যাচ তারা ড্র করেছিল, এবং তার পাশাপাশি বাকি দুটো ম্যাচ জিতেছিল। কিন্তু আজকের ম্যাচে গতবারের সোনা জয়ী বেলজিয়ামের কাছে আটকে যান হরমনপ্রীতরা। এইরকম বিভিন্ন আপডেট রয়েছে, বিভিন্ন সময় আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে আমি সবার আগে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক মণিময়দা। মণিময়দা, স্বাগত আপনাকে। এবং আমাদের সঙ্গে ভার্চুয়ালি আজ জয়েন করেছেন অত্যন্ত বিশেষজ্ঞ এবং কোচ মিহির ঘোষ জয়েন করেছেন আমাদের সঙ্গে। মিহিরবাবু, আপনাকেও স্বাগত। ভার্চুয়ালি আপনি আমাদের সঙ্গে জয়েন করেছেন, এবং আগের দিনও আপনার সঙ্গে আমার কথা হচ্ছিল, অত্যন্ত ভালো ডিসকাশন হয়েছিল। এবং আজ শুরুতেই আমি আপনার কাছে যেতে চাইবো যে শেষ 16 থেকেই কিন্তু বিদায় নিতে হয়েছে টেবিল টেনিসে ভারতের দুই প্রতিযোগীকে, এবং একদিকে মনিকা বাত্রা, একদিকে সৃজা আকুলা, দুজনেই কিন্তু খুব ভালো খেলেছেন। রেকর্ড তৈরি হয়েছে, এবং সেই রেকর্ড যেমন হয়েছে, কিন্তু তার পাশাপাশি যে আশাটা তৈরি হয়েছিল, সেই আশা হয়তো ভারতবাসীকে আশাহত হতে হয়েছে, কারণ তারা হয়তো তাদের একেবারে বেস্টটা দিয়েছিল, কিন্তু শেষমেশ পদকের কাছাকাছি গিয়েও আজ পদক এলো না। কি বলবেন আপনি? মনিকা সম্বন্ধে আওয়াজ হচ্ছে কেন? কোনো হয়তো টেকনিক্যাল সমস্যা। আপনি যদি আপনার হেডফোনটা একবার চেঞ্জ করে নেন, বা উইদাউট হেডফোন যদি আপনি আমাদের সঙ্গে কথা বলতে পারেন। আমরা আসবো আপনার কাছে, আমি আসবো আপনার কাছে, কিন্তু তার আগে আমি মণিময়দার কাছে একবার চট করে যাই। মণিময়দা, আজ বেশ কিছু বিষয় আমরা দেখলাম। একদিকে বেলজিয়ামের কাছে ভারত আটকে গেল, গতকালই আমরা ডিসকাশন করছিলাম যে গতবারের সোনা জয়ী এবং অত্যন্ত টাফ গেম, সেটা আমরা জানতাম। আজকে সেই আশঙ্কাটাই কিন্তু সত্যি হয়ে গেল। বলছিলাম গতকাল তো বলছিলাম যে অস্ট্রেলিয়া এবং বেলজিয়ামের কাছে আমাদের ভারতের খেলা রয়েছে, এবং বেলজিয়াম অস্ট্রেলিয়ার খেলা আমি যতটুকু দেখে এসেছিলাম 5 গোল মেরে দিয়েছিল ততক্ষণ বেলজিয়াম হকিতে এসেছে খুব বেশি দিন না, কিন্তু আউটস্ট্যান্ডিং খেলছে। এখন তো হিট অ্যান্ড রান পদ্ধতি। এছাড়া ভারতীয় দলও ভালো খেলেছে। আজকে 2-1 গোলে হেরে গেছে, কিন্তু এই হেরে যাওয়াটাই আমাদের কাছে খুব খারাপ লাগে এই কারণে যে গতবার আমরা এই পর্যায় পর্যন্ত কিন্তু আনবিটেন ছিলাম। এর পরবর্তী সময়ে যা হয়েছে, কিন্তু গ্রুপ লিগ পর্যন্ত আমাদের রেজাল্ট ছিল খুব ভালো, এবং প্রায় একই দল। তো 4 বছরে একটা দল রেখে দেওয়া যথেষ্ট কঠিন। যদি আপনি লক্ষ্য রাখেন অন্যান্য দেশের দলগুলি অনেক ওলটপালট হয়ে গিয়েছে। বেলজিয়াম দল অনেক জোরে, আমি যতটুকু খেলা দেখেছি তাতে অত্যন্ত গতিশীল। তাদের যে এই যে 4-6 হয়ে যাচ্ছে অনেক, 6খানা ফরওয়ার্ডই, ফলে আমাদের ডিফেন্স আউটস্ট্যান্ডিং খেলেছে। এবং
বলতে এবং দ্বিধা নেই। গতকাল আপনি একটা গুরুত্বপূর্ণ নাম নিয়েছিলেন, শ্রীজেশ, এবং ওই তো গোলকিপার হিসেবে বাঁচাচ্ছে মানে একদমই। লাস্ট লাইন অফ ডিফেন্স যে শ্রীজেশ, ও তো মানে লাস্ট ম্যাচ মানে লাস্ট অলিম্পিক। ওয়ার্ল্ড অলিম্পিক, হুম। এরপর আর খেলবেন না। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আজকের হারটা মানে আমার কাছে খুব খারাপ লেগেছে, এবং বিশেষ করে বেলজিয়ামের বিরুদ্ধে ভারত দাঁড়িয়ে দাঁড়িয়ে হেরেছে কেউ যদি বলে আমি বিরোধিতা করব, কারণ নিজের চোখে দেখা এটা তার স্বপ্নে দেখা না। কিন্তু ভারত আজকে হকিটা ভালো খেলেছে। অনেকে হয়তো দ্বিমত পোষণ করবেন, কিন্তু গতকাল বেলজিয়াম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে ম্যাচ খেলেছে, আগামীকালই কিন্তু ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার ম্যাচ, একদম। এই গতকাল অস্ট্রেলিয়ার সঙ্গে বেলজিয়াম যে ম্যাচ খেলেছে, আজকে ভারতের সামনে পড়ে কিন্তু তারা সেই খেলাটা খেলতে ছিল পারেনি, না। কারণ ভারতের অফেন্স এবং ডিফেন্স আউটস্ট্যান্ডিং হকি খেলেছে। আরেকটা জায়গায় হচ্ছে স্বপ্নিল কুশালের কথা যদি আমরা না বলি, স্বপ্নিল ভুল হবে এই কারণে, যদি খুব লক্ষ্য করেন যে গোল্ড পেয়েছে ও বোধহয় 453 অর লাইক দ্যাট পয়েন্ট, কিছু পয়েন্টের একদম অল্প। রূপোর তো একদম একই, ও রূপো 0.4 বা পয়েন্টের জন্য এরকম হয়েছে, রূপো তো হয়েই যাচ্ছিল। এবং এগুলি হয় কি, এটার তো মানে প্র্যাকটিক্যালি মানে 3 টাইপস হয়, 3টে ফায়ারিং হয়। এই তার যে ইয়েটা, তার যে জায়গায় সে লড়াইটা করেছে আর কি, এই 3টে গান শটই মানে কারেক্ট করতে না পারলে অসুবিধা হয় ফাইনালে। একটা যদি মিস হয়ে যায় বা একটাই যদি অসুবিধার মধ্যে পড়ে যায়, তাহলেই সমস্যা হয়ে যায়। এই জায়গায় দাঁড়িয়ে আজকে যে গোল্ড পেয়েছে সে হচ্ছে 453 অর লাইক দ্যাট, এরকম। এই যে 2 পয়েন্টের এদিক ওদিক, এগুলি খুব খারাপ লাগে। এর থেকে যদি মানে অনেক পেছনে থাকতো তাহলে অতটা খারাপ লাগতো না, আর ওটা তো পয়েন্ট সামথিং। এর জন্য স্বপ্নিল কুশালকে আমি অবশ্যই স্যালুট জানাবো, কারণ এই জায়গায় দাঁড়িয়ে যে লড়াইটা ও করেছে, এবং গ্রুপ লিগ থেকে ও ছিটকে চলে যায়, বেরিয়ে চলে যায়, সেখান থেকে যে ফেরত চলে আসার পরে ও কিন্তু আমাদের এই বারবারই আমাদের ওই যে মেয়েটা দুটো গোল্ড দুটো মানে ভাগেরের কথা বারবার বলছে, যে ওর কাছ থেকে আমি মানে এই যে এটা শিখেছি, মানে এটা বলা যেতে পারে আপনি বলতেছেন যে ইন্সপিরেশন। হ্যাঁ, একটা ওর থেকে জুনিয়র, তার থেকে ইন্সপায়ার্ড হয়ে ও এই জায়গায় গেছে, নিজেও স্বীকার করছে। পরে যখন ইন্টারভিউ দেওয়ার সময় বলছে যে আমি ইন্সপায়ার হয়েছি ওকে দেখে, যে কিভাবে লড়াই করে ফিরে আসতে হয়। এই জায়গাটাতে আমার মানে খুব ভালো লাগছে যে ইন্ডিয়ানরা একটা টাইমে মানে সবাই বলতো ইন্ডিয়ানরা বেড়াতে এসছেন, এখন বেড়াতে যায় না, লড়াই করতে যায়। একদম। আমি আপনার কাছে ফিরবো, আমি চট করে একবার মিহির বাবুর কাছে যাবো। মিহির বাবু, আপনি শুনতে পাচ্ছেন? মিহির বাবু, আমি আপনার থেকে যে বিষয়টা, আপনি যদি একটু পিছিয়ে যান, ক্যামেরা থেকে সামান্য একটু যদি পিছিয়ে যান, আপনাকে দেখতে খুব সুবিধা হয়। মিহির বাবু, যে বিষয়টাই আমি আপনার কাছে প্রথমে প্রশ্ন করেছিলাম, যে এই যে মনিকা বাত্রা বা সৃজা আকুলা, যে দুটো নামের প্রতি যে দুজন প্লেয়ারের থেকে আমাদের গোটা ভারতবাসী যে এক্সপেকটেশন রেখেছিল, আজকে তারা একটা ইতিহাস ইতিমধ্যেই ক্রিয়েট করে ফেলেছে, যে ভারতের 2 প্রতিযোগী কিন্তু শেষ 16তে গেছিল এবং সেখান থেকে তাদের বিদায় নিতে হয়েছে। কিন্তু যে পারফরমেন্সটা তারা দিয়েছেন, একেবারে যে লড়াইটা তারা দিয়েছেন, কিভাবে দেখবেন আপনি? দেখুন, শেষ 16 যে ইন্ডিয়ানরা গেছে অলিম্পিক্সে, এটা কিন্তু একটা ফ্যান্টাস্টিক অ্যাচিভমেন্ট বাই দেম। কিন্তু মনিকার কথা বলছেন, আমরা আশা করেছিলাম মনিকা ম্যাচটা হয়তো জিতবে এবং জেতার মতো জায়গায় ছিল, 1-all পরে 6 লিড করছিল, সেইখান থেকে হেরে গিয়েও একটু ডাউন হয়ে গেল। কিন্তু আমরা যারা ইন্ডিয়ানরা, তারা কিন্তু এখনো টেবিল টেনিস থেকে, আমি আগের দিন আপনাকে বলেছিলাম, টেবিল টেনিস থেকে পদক পাওয়া অলিম্পিক্সে আমাদের কাছে এখন অনেকটা দূরে। কিন্তু মানে এই মুহূর্তে যে আমরা পদক পাবো সেরকম আমরা মানে আমরা যারা জানি তারা কিন্তু অতটা আশাবাদী ছিলাম না। সংবাদ মাধ্যম হয়তো বা কাগজপত্র যা লিখেছে, কিন্তু আমাদের কাছে এই 16তে পৌঁছানো মানে পদক। ইন্ডিয়ান টেবিল টেনিসে যা আগের সিনারিও, তার সঙ্গে এখনকার যে মিল, তাতে 16 চলে গেছে মানে এনি টাইম ইন্ডিয়া ক্যান উইন দ্য মেডেল। আগের দিন আপনাকে বলেছিলাম মনিকা ওনার সঙ্গে, ওই মেয়েটার সঙ্গে আগেও জিতেছে, সুতরাং মনিকার কাছে হোপফুল ছিলাম আমরা জিতবে। সিজার সম্বন্ধে আমরা অতটা আশাবাদী ছিলাম না, বাট সিজার যে খেলাটা খেলেছে, সে লিড করছিল 2 গেম ডিউজ ওয়ার্ল্ড নাম্বার 1 এর সঙ্গে, মানে এটা ভাবা যায় না। এবং
শ্রীজা যে খেলছিল তাতে মনে হচ্ছিল যেন ইন্ডিয়ানরা শ্রীজা হয়তো ফাইনাল উঠে অলিম্পিক গোল্ডও পেতে পারে যদি আরেকটু এরকম হয়, এইরকম অ্যাগ্রেসিভ খেলছিল। তো এই যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, আমরা আশা হোপফুলি আগামী দিনে কিন্তু টেবিল টেনিসে পদক আসবে। আগের দিনে বলেছিলাম এবং সেদিনটা খুব একটা বেশি দূর নেই। একেবারেই, মানে আপনি বলতে চাইছেন যে যেটা আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন যে শেষ 16তে গেছে মানে এটা আমাদের কাছে একটা পদক পাওয়ার মতো। এর আগে কিন্তু কোনো ভারতীয় টেবিল টেনিস প্লেয়ার কিন্তু শেষ 16 পর্যন্ত পৌঁছননি, অর্থাৎ এটা স্বাভাবিকভাবেই আমাদের কাছে একটা বিশাল প্রাপ্তি। হ্যাঁ অবশ্যই, 16 মানে সারা পৃথিবীর টপ প্লেয়াররা খেলছে এখানে। এখানে রাউন্ড অফ 16 ইজ এ ফ্যান্টাস্টিক অ্যাচিভমেন্ট। মানে আপনি যদি ব্যক্তিগতভাবে বলেন, আমি অত্যন্ত খুশি এদের পারফরমেন্সে। মানে যে খেলাটা কিন্তু মনিকা আর একটু বেটার করতে পারছিল। কালকে মনিকার খেলাটা আমি পুরোটাই দেখেছি। মনিকার খেলাটা পরে একটু অ্যাটাকটাও কম করেছে, কিন্তু এটা যদি প্রথম থেকে করতো তাহলে কিন্তু অনেকটা আঘাত, কিন্তু 6 রান ইজ ভাইটাল। ওই জায়গাটা ওই গেমটা পেয়ে গেলেই কিন্তু খেলাটা অন্যরকম হয়ে যেত। মিহিরবাবু আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক, আমাদের স্টুডিওতে রয়েছেন মণিময়দা আছেন। মণিময়দা, আপনি যদি কিছু প্রশ্ন করতে চান। হ্যাঁ মিহিরদা, যেটা আমার বারবার লাগছে, আমি একটুখানি খেলাটা দেখার সুযোগ পেয়েছিলাম গতদিন। সৃজা কোলা যেখান থেকে ম্যাচ বার করেছে, লাস্ট ম্যাচটা যেটা 16তে এলো, সেখানে আপনার সঙ্গে আমি একমত। আমার বারবার মনে হচ্ছিল সৃজা পদকে ঢুকে যাবে। এই জায়গায় দাঁড়িয়ে আজকের যে মানে এন্ড গেমটা যেটা খেললেন, বিশেষ করে বাটরা এন্ড গেমটা, তাতে কিছুটা মনে হচ্ছিল কি ক্লান্ত হয়ে গেছে? না দেখুন, ক্লান্ত না। অ্যাকচুয়ালি আমাদের যে 3টে মেয়ে এখন ওয়ার্ল্ডে টপ খেলছে, সৃজা আকুলা, মনিকা বাত্রা আর ওহিকা মুখার্জি, এরা সব কম্বাইন্ড র্যাকেটে খেলে। কম্বাইন্ড মানে হচ্ছে একটা ফ্যান্টাম রাবার। এটা যদি একটু টেকনিক্যালি আপনাদের বলি তাহলে বুঝতে পারবেন। মানে এই বলের আচরণটা একটু নর্মালের থেকে একটু অন্যরকম। এটা কিন্তু চায়না, কোরিয়া, জাপান এদের কাছে খুব ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু লাস্ট যে ওরা কোয়ালিফিকেশন খেলেছিল সেখানে চায়নাকে হারিয়েছিল ওয়ার্ল্ড নাম্বার 1, ওয়ার্ল্ড নাম্বার 2 কে হারানোর পরে ওরা কিন্তু হোমওয়ার্কটা খুব দারুণভাবে করেছে। মানে ইন্ডিয়াকে নিয়ে ওরা প্রচন্ড কাটাছেড়া করেছে, মনিকা, ওহিকা এবং সৃজাকে নিয়ে। যে যদি আপনি বলেন যে ওই প্র্যাকটিসটা না, এটা যদি অলিম্পিক্স ওরা ডাইরেক্ট হতো তাহলে কিন্তু ওরা হেরে যেত। এখন ওরা এতটাই সতর্ক। জাপানের যে মেয়েটা মনিকার সঙ্গে খেললো, ওই অ্যান্টি স্পিনের রাবারে এরকম রিটার্ন, অত ব্যাকহ্যান্ড কিন্তু রাইট হয় না। কিন্তু ওরা এতটাই তৈরি হয়ে এসেছে যে যদি কোনো অ্যান্টি স্পিন রাবার পড়ে, ওরা মাথায় রেখেছে ইন্ডিয়ানদের সম্বন্ধে যদি হয় তার স্ট্র্যাটেজিটা কি হবে। হোমওয়ার্কটা খুব ভালো করেছে, হোমওয়ার্কটা দারুণ করেছে। পেয়েছে। আমি কিন্তু আশাহত নয়, কেননা কম্পিটিশন র্যাকেটে কিন্তু এই ধরনের প্রবলেম হয়। হ্যাঁ, কালকে সৃজা যে মেয়েটা, সিঙ্গাপুরের যে মেয়েটার বিরুদ্ধে খেললেন দেখলাম, এই যে ব্যাকহ্যান্ড রিটার্নগুলি যে দিয়েছেন, যত তাড়াতাড়ি বোর্ডে নড়েছেন, আজকেও কিন্তু সেম দেখছিলাম। হেরে যাবে ভাবতে পারিনি। আপনার কি মনে হয়েছে, কেন হেরে গেল কেন? অবভিয়াসলি ঠিক কথা বলেছেন। আমি কোনো ইন্ডিয়ান আজ অব্দি ইন্ডিয়ান কোনো মেয়েদের এত ফাস্ট খেলতে দেখিনি এরকম ইন্টারন্যাশনাল এরিনাতে। লোকালে হয়তো তারা খেলে, সেখানে নাথিং টু লুজ, সেখানে অনেক রকম ইফস অ্যান্ড বার্স, কিন্তু ইট ইজ এ হাইয়েস্ট লেভেলের জায়গা যেখানে খেলছে। সেখানে সৃজাকে একবার দেখেও মনে হচ্ছে না যে ওয়ার্ল্ড নাম্বার 1 চোখ রেখে যে কথাটা সেরকম ভাবে কথা বলছে। মানে রীতিমতো ফাইট করছে। আপনি ভাবতে পারছেন না ওয়ার্ল্ড নাম্বার 1 যে এই মেয়েটা লাস্ট ওহিকার কাছে হেরেছিল, তারপর থেকে লাস্ট 1914 সালের পর থেকে এই মেয়েটা কারোর কাছে হারেনি। মানে সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তারপরে সব জায়গায় জিতেছে। তার সঙ্গে ডিউস করা একসময় আপ ছিল, 10-6 একটা গেম আপ ছিল। ইট ইজ মানে এনিবডিজ ম্যাচ। যদি 2 গেম আপ হয়ে যেত তাহলে কে বলতে পারে, 1-2 পয়েন্ট এমনও তো হতে পারতো যে একটা বল 10-6 এজ হয়ে গেল, ও তুলতে পারলো না, তাহলেই তো গেমটা এসে যেত, যেটা টেবিল টেনিস হামেশাই ঘটে। সেটা হলেও তো সেরকম ছিল, কিন্তু সেটা না। ও যা খেলেছে পজিটিভ, ওর অ্যাগ্রেসিভনেস এবং ফিটনেস লেভেল এবং যা খেলেছে, এতে কিন্তু আগামী দিনে একটা বার্তা যে ইন্ডিয়ানরা, আমি আগের দিনে বলেছিলাম, বিশ্বাস করতে শিখেছে যে আমরা চায়না, কোরিয়ার সঙ্গে যদি এই লেভেলে খেলা যায় তাহলে কিন্তু উই ক্যান বিটেবল এনি কান্ট্রি। আজকে সৃজার যে এই যে ব্যাকহ্যান্ড যে স্ম্যাশগুলি আমরা দেখলাম, ক্রস কোর্ট রিটার্ন যেগুলি দিয়েছেন, এটা ইন্ডিয়ান সার্কিটে খুব একটা দেখা যায় না, আমরা তো দেখি না সাধারণত।
তো আমরা তো সর্বোচ্চ ধরুন ইন্দুপুরি টুরি দেখেছি, কিন্তু এখন এই লেভেলটা আসাতে আপনি কতটা আশাবাদী ইন ফিউচার ইন্ডিয়ান টেবিল টেনিসে? চেঞ্জ হয়েছে সারা বিশ্বে, খেলা সবকিছুতেই চেঞ্জেস এসছে। সারা দুনিয়াতে সবকিছু, আপনি বলুন সায়েন্স, সোশ্যাল, সব জায়গায় একটা অর্থনীতি, সব জায়গাতে চেঞ্জ। খেলাতে একটা র্যাডিক্যাল চেঞ্জ এসছে সবকিছু, বিশেষ করে টেবিল টেনিস। আজকের দিনে ইন্দুপুরি, শৈলজা সালাকে, উষা সুন্দরাজ, তারপরে মান্তু, মৌমা, পৌলবী, এরা যা খেলেছে তার থেকে গেম এখন হ্যাভক চেঞ্জ, এবং তার সঙ্গে ইউজড হয়েছে আমাদের এইসব মেয়েরা। মানে টার্নিং, তাদের যে ফাস্টনেস, যে এইটা করে মাত্র, বেসিক্যালি এরা তো অ্যান্টি স্পিন রাবারে আপনি যদি ফিনিশ না করতে পারেন তাহলে কিন্তু আপনার ডিসঅ্যাডভান্টেজ, সেটা শ্রীজা জানে। সেই জন্য সে একটা বল তৈরি করে নিয়েই পরের বলটা খেলার জন্য রেডি হয়ে যাচ্ছে এবং সে ঘুরে ফোরহ্যান্ড মারছে। সেই জন্য সে ডিপেন্ড করছে না যে আমি এই রাবারটার উপরে শুধু মানে নেগেটিভ পয়েন্ট নেবো, সে মারার চেষ্টা করছে। যেটা মনিকার ক্ষেত্রে হয়েছে, মনিকা একটু নেগেটিভ হয়ে গেছিল যে আমি হয়তো রাবারটা দিয়েই কন্ট্রোল করে নিতে পারবো, যেটা হয়তো ওর এক্সপিরিয়েন্স আছে, ও আগের ম্যাচে খেলেছে, ওর সঙ্গে খেলেছে, ওইভাবে জিতেছে সেই জন্য। কিন্তু সবসময় সব দিন কাজ করে না এই রাবারটা। মনিকা বাট্রার কি অতিরিক্ত আত্মবিশ্বাসটা একটু সমস্যা করে দিল কি, আপনি কি মনে করেন? একই প্রশ্ন আমারও। না, আমি বলবো না, অত বড় প্লেয়ার, এত ইন্ডিয়াকে এত কিছু করে দিয়েছে, মানে এইসব, এটা আমার পক্ষে বলা একদম উচিত না, বলবো না। আমি হয়তো ওকে ইন্ডিয়া টিমে 2-1 কোচিং করেছি, মানে ফ্যান্টাস্টিক, মানে প্রচন্ড সিরিয়াস, সব সময় 100% দেয়। এই লেভেলে কোনো জায়গায় নেই যে ও আত্মবিশ্বাস হবে, যেখানে একটা জানে একটা মেডেল, মানে শুধু ও না, ও মেডেলটা তো পাবে না, পাবে সারা দেশ মেডেল পাবে। টেবিল টেনিস একটা অন্য, সারা জীবনের জন্য মনে রাখবে যে টেবিল টেনিস থেকে মেডেল, মানে আমরা যারা টেবিল টেনিস খেলি বা ইন্ডিয়ান স্পোর্টসের সঙ্গে যুক্ত, একটা মেডেল একটা গেমকে কোন জায়গায় নিয়ে যেতে পারে তারা ওরা ভালো করে জানে। ওরা এই লেভেলে খেলছে এবং ওরা জানে আমাদের কি করতে হবে। সুতরাং একদম না, একটু হয়তো অফকালার ছিল মনিকা, হয়তো বেস্টটা দিতে পারেনি, কিন্তু বাট শি ট্রাইড হার বেস্ট টু ক্রিয়েট সামথিং। একদম ঠিক। আমিও এই একই প্রশ্নে আসতে চাইছিলাম আপনার কাছে মিহিরবাবু, যে গতবারও আমরা দেখেছিলাম যে টোকিও অলিম্পিক্সের সময় কিন্তু সামহাউ একটা জিনিস রটে গেছিল, যে ওভার কনফিডেন্সই শেষ করলো মনিকাকে। এবার হয়তো অনেকটা ঝাঁঝালো ছিলেন তিনি প্রথম থেকে, কিন্তু তারপরেও তাকে হারতে হলো। এই হার জিত হয়তো খেলার মধ্যে লেগে রয়েছে, কিন্তু যেভাবে খেলাটা এখন এগিয়েছে, যেভাবে তিনি খেলেছেন, সৃজা খেলেছেন, আগামী দিনে আপনার কি মনে হয় যে ভারতের যে যারা ব্যাডমিন্টন প্লেয়ার তাদের আরো বেশি করে আসা উচিত, তাদের খেলাটা উচিত? দেখুন, যেটা বললেন যে ওভার কনফিডেন্স, একদমই না, আমি একমত না। এগুলো কাগজের কথা বা কেউ মুখে বলে দেয়, একদম না। এটা যদি একটা লোকাল কোনো ডোমেস্টিক টুর্নামেন্ট হতো তাহলে সেটা ভাবা যেত যে জানে মনিকা কি, সে হয়তো সেখানে। কিন্তু আপনি কমনওয়েলথ বলুন, এশিয়ান গেমস বলুন বা অলিম্পিক্স বলুন, এসব জায়গায় কোনো জায়গায় নেই ওর মতো প্যাডেল। আজকে যদি আপনি সচিন তেন্ডুলকারকে বলেন, সে অন্য একটা, যখন সে খেলছে অস্ট্রেলিয়ার সঙ্গে, সেখানে ওভার কনফিডেন্স, সে জানে প্রত্যেকটা বল টু বল খেলতে হবে, মনিকাও জানে কি করতে হবে। তো অ্যাবসলিউটলি নট, কোনো ওভার কনফিডেন্স না। তারা এরা যে লেভেলের টেবিল টেনিসটা খেলছে, আমি বলবো এটাই হচ্ছে সঠিক লেভেল। ইন্ডিয়া এখান থেকে এক্সেল করবে আগামী দিনে, এদেরকে দেখেই শিখবে যে না, যে লড়াইটা তারা করছে, যে না আমরাও পারি। এই বিশ্বাস মানুষের জীবনে, যেন সেলফ কনফিডেন্স হচ্ছে সব থেকে বড়। আপনার মধ্যে যদি সেলফ কনফিডেন্স থাকে তাহলে ইউ ক্যান ডু এনিথিং। সেটা ইন্ডিয়ান টেবিল টেনিস প্লেয়াররা আজকে শরৎ বলুন, সত্যেন বলুন, আরমিত বলুন, সুতীর্থা বলুন, মহিকা বলুন, মনিকা বলুন, সৃজা বলুন, অর্চনা কামাত বলুন বা ইয়াসিনী ঘোরপাড়ে বলুন, তারপরে ব্যাচটা যারা বলুন, তারা প্রত্যেকে শিখে গেছে কিন্তু, এবং আমাদের কাছে টেকনিক এসে গেছে। আমাদের প্লেয়াররা টেকনিক জানে কি হবে। সেদিন আর বেশি নেই, আপনি দেখবেন এখান থেকে 10 বছরের মধ্যে যে কোনো মিরাকেল ঘটবে, ইন্ডিয়ান স্পোর্টস অনেকটাই ডমিনেট করবে। আমি বলছি না যে পুরোপুরি সেরকম চীন, জাপান, কোরিয়া হবে। আবার আগের দিনের একটা কথা, ইনফ্রাস্ট্রাকচার বা ফ্যাসিলিটিস নেই, কিন্তু সব স্পোর্টস, আজকে হকির কথাটা বলছিলেন, হকি তো ফ্যান্টাস্টিক খেলেছে। আমি যে বেলজিয়ামের সময় রাইট পয়েন্ট বলেছেন, আজকে চিরাগ সাত্বিকরা যেটা খেললো, ওরা একটা 14 মিলিয়নে লিড করছিল, সেখান থেকে ম্যাচটা হেরেছে। যাই হোক, ইট ওয়াজ এনিবডি, আপনি লক্ষ্য সেন দেখলেন কি ফ্যান্টাস্টিক খেললো, যেটা খেলে যে প্রি কোয়ার্টার খেলবে মনে হয়। সুতরাং যদি এই সঠিক সময়টা, যে এইটা যদি ঠিকঠাক চলে, এই ওয়েটা যদি আসে, গভর্নমেন্ট আসবে যাবে, তারা এই পলিসিটা যদি ঠিক রাখে যে আমি স্পোর্টসকে এই জায়গায় নিয়ে যেতে হবে। স্পোর্টস হচ্ছে একটা যুদ্ধ, শুধু যুদ্ধ উইপেনে যুদ্ধ হয় না, স্পোর্টস ফিল্ড হচ্ছে সব থেকে বড় যুদ্ধ, যেখানে কে অলিম্পিকে কটা মেডেল পেয়েছে, কটা এশিয়ান গেমসে মেডেল পেয়েছে, কমনওয়েলথ থেকে মেডেল পেয়েছে, তার উপরে সেই দেশের একটা গ্র্যাভিটি নির্ভর করে। এইটা যদি কোনো দেশের সরকার বা সাধারণ মানুষ বুঝতে পারে,
তাহলে কিন্তু সেটা কাজ করতে হবে। আজকে আমি বলবো বিজেপি গভর্নমেন্ট ইজ হিউজ, দে আর স্পেন্ডিং হিউজ এক্সপেন্ডিচার, এটা টপ লেভেলে করছে। আমি চাইবো সেটা আরো গ্রাউন্ড লেভেল থেকে শুরু হোক, যাতে ওয়ান বাই ওয়ান মানে একটা মনিকাতে থেমে না থাকুক, আরো 10টা মনিকা সিজা আসুক, যাতে আমরা এনি টাইম একটা গেলে আরেকটা গেলে একটা হতে পারি। এটা ব্যাডমিন্টনে হচ্ছে। আপনি একটু আগে চীন জাপান কোরিয়ার কথা বললেন, চীন জাপান কোরিয়ার মতন লেভেলে খেলতে হবে, কিন্তু আমরা দেখছি যে 140 কোটির দেশে সেখানে হয়তো সেরকম ভাবে প্লেয়ার উঠে আসছে না, এবং অন্যান্য যে দেশগুলো রয়েছে তারা কিন্তু এই যে এত বেশি পদক পাচ্ছে তার জন্য যেমন ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, কিন্তু তার জন্য হয়তো সেই দেশের একটা সাপোর্ট রয়েছে এবং প্রচুর ক্রীড়াবিদ উঠে আসে, কিন্তু সেক্ষেত্রে আমাদের দেশ এখনো পর্যন্ত আপনার কি মনে হয় যে যথেষ্ট সংখ্যক ক্রীড়াবিদ নেই অলিম্পিকে যাওয়ার জন্য? অবভিয়াসলি প্ল্যানিংটা সেই বছর নেই, একটা দীর্ঘমেয়াদী প্ল্যানিং হবে। আপনাকে একটা গল্প বলি তাহলে খুব ভালো হবে। রাশিয়া, তখন আমাদের একজন সাংবাদিক ওখানে গেছিলেন, খুব নামকরা সাংবাদিক চিরঞ্জিত, তিনি লেভিয়াসিনের সঙ্গে কথা বলেছিলেন। ওদের যে আমাদের যে সাই আছে ওদের সেরকম, সেখানে দেখছেন একটা দূরে ঠান্ডা মাইনাস কত ডিগ্রি তখন রাশিয়াতে চলছে, সুইমিং পুল হিটেড, সেখানে জল ঠিক আছে, ছোট ছোট 4-5 বছরের বাচ্চারা লাইফ জ্যাকেট হয়ে তাদের কোচেরা দূরে কিক অফ করছে জলের মধ্যে, গার্জিয়ানরা দূরে দাঁড়িয়ে দেখছে। আমাদের এখানে হলে বলবে কেউ নিউমোনিয়া মরে যাবে, কেউ লাগবে বাবা যাবে। তো এই যে প্ল্যানিং, আপনাকে এই প্ল্যানিংটা করতে হবে। এই প্ল্যানিং করলে হয়তো ইনিশিয়াল স্টেজে আপনি কিছু পাবেন না, কিন্তু যখন আপনার এই কাজটা হতে থাকবে, যখন কন্টিনিউয়াস লেভেলে হতে থাকবে, তখন দেখবেন রেজাল্ট অবশ্যই আসছে। এবং দ্যাট শুড বি অনেস্টলি, আমাদের দেশের সরকার যে কোর্স বাজেট করে তার প্লেয়ারদের কাছে পৌঁছতে 60% পয়সা লোকের পকেটে চলে যায়। আমি সাইতে ইন্ডিয়ান টিমের কোচ থেকেছি, সেখানে ক্যাম্প চালিয়েছি, সেখানে দেখেছি কিভাবে পয়সা নয় ছয় হয় করে। মানে আমি একদম নাম করে বলতে পারি, বেসিক্যালি তাতে আমার হয়নি। আমি সেখানে চিঠিও দিয়েছিলাম যে টাকা এরকম ভাবে নষ্ট হচ্ছে, এই করছে, যাই হোক শস্যের মধ্যে সবাই ইনভলভ। তো এই জায়গাটা আজকে চীন জাপান বা অন্যান্য দেশ যে কাজটা করে, যারা আজকে বিদেশে, ধরুন আপনি আমাকে 10 টাকা দিচ্ছেন খেলার জন্য, আপনি প্রফেশনালি 10 টাকা বুঝে নেবেন। আমাদের এখানে 10 টাকা দিলে 1 টাকা বোঝানো হয়। তো এই জিনিসগুলো এটা একটা শুধু সরকার না, আমি বলছি এটা সবার একটা মানবিক চেতনা দরকার যে আমরা করব দেশের জন্য। এইটা গ্রো করতে হবে। এইটা গ্রো করলে আপনি লক্ষ্য করেছিলেন যখন কার্গিল যুদ্ধ হচ্ছিল, আমাদের আনন্দবাজারে লেখা হতো যে আমাদের দেশের সৈনিকরা ওখানে কাজ করছে, তারা মরে যাচ্ছে, তাদের কি হিউজ হারে লোকে পয়সা দিয়েছিল, লোকে ডেকে ডেকে পয়সা দিচ্ছিল। এই যে একটা আমি সোশ্যাল রেগুলেশন বলা হয় এটাকে, এই সোশ্যাল রেগুলেশন আনতে হবে মানুষের মধ্যে, যেটা স্বামীজি তার বক্তৃতায় বলেছিলেন। ঠিক সব মিলিয়ে কাজ করতে হবে, একটা মানুষ চেতনা আনতে হবে মানুষের, যেটা ভারতবর্ষের মধ্যে কম, সাধারণ মানুষের মধ্যে কম। সেইটা হলেই দেখবেন আমরা ঠিক এগিয়ে চলে যাবো, আমরা পিছিয়ে থাকবো। এটাই বলছিলাম, গতকালই আমরা আলোচনা করছিলাম মির্জা, যে মেক্সিকো অলিম্পিকের সময় রাশিয়া প্রস্তুতি নিতে শুরু করেছিল 1980 সালে কি অলিম্পিকে ওরা কারা যাবে, মেক্সিকো অলিম্পিকের সময়। আমরা পাশাপাশি সেটাও বলেছি যে আমাদের রাজ্যে এখনো গত যে সিজনটা গেল ডিসেম্বর থেকে যদি ধরি, তাহলে এই জুলাই আগস্ট পর্যন্ত অনেক স্কুলে বার্ষিক ক্রীড়াটাও হলো না। এই যে আপনি যে কথাটা বলেছেন, 100% আপনার সঙ্গে একমত যে নির্দিষ্ট জায়গায় প্ল্যানিংটা হচ্ছে না, বা প্ল্যানিং হলেও তার যে ফলপ্রসূ কোনো দিক হচ্ছে না। এখান থেকে ধরুন আমরা 2036-এ যদি আমরা অলিম্পিক করি, আপনার কি কোনো পরামর্শ আছে যে কি করা উচিত? দেখুন, 36-এ অলিম্পিক অবশ্যই অলিম্পিক একটা যদি হয়, যেমন ধরুন আমাদের এখানে আমরা কমনওয়েলথ করেছিল 10 সালে, আপনারা জানেন কমনওয়েলথ হয়েছিল ঠিকই, কিন্তু তার সঙ্গে চুরিটা বেশি হয়েছিল। কজন জেলে গেল? ওই ধরনের কমনওয়েলথ করে লাভ নেই, যেখানে গভর্নমেন্ট হিউজ মানি দিয়েছে, তার 50% পয়সা, এটা ভাবতে পারেন অ্যাক্রেডিটেশন কার্ড করতে 10,000 টাকা। তাহলে এটা একটা লজ্জাও করে না দেশের মানুষ, দেশের নেতা মন্ত্রীদের কোনো লজ্জাও নেই, লজ্জাও করে না, তারা এরকম ভাবে কাজ করে। তা 36-এর আমি 36 বলছি না, আমি 36 কেন আরো 20 বছর পিছিয়ে, আমি 56 বলছি। আমি মেডেল চাইছি না, আমি চাইছি কি ভারতবর্ষের স্ট্যান্ডার্ড, ইনফ্রাস্ট্রাকচার স্ট্যান্ডার্ড, এবং তার সঠিক কোচিং, তার সঠিক জায়গায় সঠিক লোক থেকে সঠিক কাজটা মনিটরিং করুন। আপনি একটা জিনিস দেখবেন, একটা অফিস তখনই চলে তার অ্যাডমিনিস্ট্রেটর যখন ভালো, নাইলে কেউ 10টায় আসছে, কেউ 2টোয় আসছে, কেউ 3টে আসছে,
সেই অ্যাডমিনিস্ট্রেটর যদি ভালো হয় 9টায় আসতে হবে মানে 9টায় আসতে হবে, 5টায় যেতে হবে মানে 5টায় যেতে হবে, কারণ তোমার গল্প নেই। এবং তোমাকে যে দায়িত্বটা দেওয়া হবে, যে কাজটা করতে যাবে, ইউ শুড বি পারফেক্ট ফর দ্যাট, এবং তার জন্য তোমার যথেষ্ট নলেজ আছে। আজকে আপনি বলুন সাইতে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, খুব কয়েকটা গেমস বাদে আর যেখানে যে কোচটা আছে, দে ডোন্ট নাথিং অ্যাবাউট দেয়ার গেম। আমি একদম কোড আনকোড বলছি, তারা জানেই না ইন্টারন্যাশনাল, কিন্তু ওটাই আমাদের সর্বোচ্চ জায়গা। সেখানে একটা ডিগ্রি নিয়ে আসা হয়, 1 বছরের কোর্স করে তারপরে খেলা। ধরুন আমি একটা একাডেমি চালাই, আমার একাডেমিটা অত্যন্ত নৈহাটিতে একটা একাডেমি, যেখান থেকে সুতীর্থারা জেনারেট হয়েছে, সুতীর্থা ওইটারা জেনারেট হয়েছে। কিন্তু সাইটে তাদের যে খেলানোর সিস্টেম, সেখানে হচ্ছে আগে তার মেডিকেল টেস্ট কত করতে হবে, ফিটনেস কত হলো না হলো, তারপর যে আসল জায়গাটা যেখানে, সেই জায়গাটা ঠিক আছে, কিন্তু আসল যে টেকনিক, আজকে কিভাবে সার্ভিসটা রিসিভ করবো, বলটা কিভাবে থাকবে, সেই জায়গাটা কিন্তু এক্সপার্ট হওয়া দরকার। সেই এক্সপার্টের জন্য আমাদের এখানে, আমি টেবিল টেনিস কনসার্নে বলি, কোচ আনছেন একটা, যেমন চাইনিজ সাইটে ছিল, চলে গেছে, এরকম একটা কোচ এরকম ভাবে আনলে হবে না। ব্যাডমিন্টনে দেখুন, ব্যাডমিন্টনে ডবলসের জন্য একরকম, সিঙ্গেল স্পেশালিস্ট একরকম, এর জন্য আর একরকম, মানে সব জায়গায়। ক্রিকেটে যেমন বোলিং কোচ পারফেক্ট, ভালো সার্ভিস, ভালো এইটা হচ্ছে আমি বলতে চাইছি, এটা হচ্ছে প্ল্যানিং। এইটা করতে হবে আপনার গ্রাসরুট থেকে। আপনি শরৎ হয়ে যাওয়ার পরে তাকে আর করে লাভ নেই, কিন্তু শরতের আগে যে রয়েছে, যে 10 বছরে, তাকে যদি আমি শিখিয়ে দিই এই সার্ভিসটা, হাইয়েস্ট লেভেলে সার্ভিস করবে, ধরুন মালাম একটা সার্ভিস করছে, সেটা কিভাবে রিসিভ হবে, সেই সার্ভিসের কোয়ালিটিটা হতে হবে সেরকম, সেই রিসিভটা, সেইটা যদি শিখিয়ে দেয়, তাহলে আপনার কি ভয় বলুন তো? কোনো ভয় আছে? কোনো ভয় নেই, আপনি খেলবেন। আপনি দীর্ঘদিন ধরে কোচিং এর সঙ্গে যুক্ত, আপনি বিভিন্ন দেশের কথা বলছিলেন, আপনি গেছেনও বিভিন্ন দেশে। যদি আপনি বলেন যে তাদের যে কোচিং করানোর যে পন্থা, যেরকম ভাবে তারা কোচিং করান, বা আমাদের দেশে যেভাবে কোচিং করানো হয়, সাইয়ের কথা আপনি বলছিলেন, কি ফারাকটা রয়েছে? দেখুন, আমি টেবিল টেনিস কনসার্ন দিয়ে বলতে পারি, টেবিল টেনিস কনসার্নে লাস্ট 10 ইয়ার্স ইন্ডিয়াতে যারা কোচিং করে, যেসব ছেলেমেয়েরা, নতুন নতুন ছেলেমেয়েরা কোচিং করে, দে আর নলেজেবল, কেন তারা একটা লেভেলে খেলেছে, তারা জানে, তারা ঘুরছে বেড়েছে। কিন্তু তার আগে ধরুন আমাদের আর্লি ডেজে যদি আপনি বলেন, তখন কোচিংটা সেই লেভেলে সায়েন্টিফিক্যালি হতো না। 2-1 ইন্ডিয়াতে 4-5 জন কোচ ছিল, যারা ভালো প্লেয়ার প্রডিউস করতো, যারা করতো তারা জানতো, কিন্তু জানার তো কোনো শেষ নেই। দেখুন আইজ্যাক নিউটন বলেছিল, আই এম সার্চিং এ পিস অফ স্টোন ইন ভাস্ট ওশান। তাহলে আমরা আমাদের এই যে জানার সিস্টেমটা, যে কোচেরদের আপডেট করা, এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট। থাকতে থাকতে, ভালো কোচদের সঙ্গে থাকতে থাকতে তাদের ভালো লার্নিং, যেটা চায়না আপনাকে কোনোদিন ঢুকতে দেবে না, তাদের সেই জায়গায় ওইটা দেবে না। ইউরোপরা অনেক ওপেন। আমি আপনাকে উদাহরণ দিতে পারি, আমার নিজের ছেলে খেলে, সে ইন্ডিয়া খেলেছে, পিটার কালসনের কাছে দীর্ঘদিন প্র্যাকটিস করেছে সুইডেনে। পিটার অনেক খোলামেলা লোক। এই ধরনের লোকদের ম্যাক্সিমাম ইন্টারেক্ট করতে হবে এইসব লোকদের সঙ্গে, যারা ওই লেভেলটা জানে। তারা আমাদের যারা ভালো প্লেয়ার, ধরুন আজকে শরৎ আজকে একটা টপ লেভেলে খেলেছে, খেলার পরে সে যদি কোচিং এ আসে, সে জানে তার কাছে একটা হিউজ নলেজ দিয়ে, কিন্তু তার সঙ্গে যদি পিটার কালসন একটা যোগ হয়, সে যেটা বলছেন কিছুক্ষণ আগে, যারা হারলো কোয়ার্টার ফাইনালে, ওদের হচ্ছে অলিম্পিক গোল্ড মেডেলিস্ট ডবলস, সে কোচ ডেনমার্কে কোচিং করিয়েছে। হেরেছে, হারাটা বড় কথা না, এই যে একটা সময় 40 লেভেল কারণ ইট ইজ এনিবডিস ম্যাচ, এই জায়গাটুকু ওই জটটাকে ছাড়াতে হবে। তো এই জায়গাটাকে তৈরি করতে হবে। এই জায়গাটা যদি আমরা তৈরি করতে পারি, তাহলে কিন্তু কাজ হবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আমাদের এই আলোচনায় যোগ দেওয়ার করার জন্য, এবং আমরা আমাদের এই আলোচনা জারি রাখবো। মিহিরবাবু, আপনার কাছে আমরা আবারও ফিরবো, কিন্তু একবার আমি ফিরতে চাই মণিময়দার কাছে। মণিময়দা, যে আলোচনা চলছে, যেটা মিহিরবাবু একেবারে দ্ব্যর্থহীন ভাষায় বললেন, আমরা হয়তো গতকাল সেগুলো আলোচনা করেছিলাম, যে একটা ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা রয়েছে, এখনো পর্যন্ত কোচিং এর সমস্যা রয়েছে, এবং যে নেসেসারি সাপোর্ট গুলো দরকার, সেটাও হয়তো এখনো পর্যন্ত অ্যাথলিটরা পাচ্ছেন না।
সেটাই ঠিক তো একই কথা যেটা বলছেন যে 1 টাকাটা নির্দিষ্ট জায়গায় আস্তে 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 1 টাকার 1.5 পয়সাও থাকছে না মানে এত কাটমানির সিস্টেম থাকলে তো মুশকিল। এই যে কমনওয়েলথের কথা বললেন, কজন চলে গেলেন জেলে। এখন ভয়টা তো ওই জায়গাতে, উনি যেটা উদ্বেগ প্রকাশ করলেন আমিও সেটা উদ্বেগ প্রকাশ করছি যে 36-এ যদি আমরা অলিম্পিক করি এখন জেলখানায় এত জায়গা হবে কিনা, মানে কমনওয়েলথে যদি এতজন থাকে। যাই হোক, আমাদের এটা দুর্ভাগ্য, আমাদের ওখান থেকে বেরিয়ে আসতে হবে। তবে আমাদের মানে ক্রীড়া প্রতিভার অভাব নেই। এই যে আপনার বিভিন্ন যে পদ্ধতিগুলি চালু হয়েছে, এখন গেমসগুলি চালু হয়েছে, এতে আগেও ছিল ট্যালেন্ট সার্চের ব্যাপার ছিল, তার থেকে বেরিয়ে এসেছিল। আমাদের ত্রিপুরার একটা মেয়ে অলিম্পিকে এশিয়ান গেমসে গোল্ড পেল, যে সরস্বতী দে, হারিয়ে গেল, কোথায় চলে গেল। অনেকে আছেন। এই যে আমাদের যে মেয়েটা আসামের যে ডিএসপি হয়ে গেল ইয়েতে, অলিম্পিয়ারে গোল্ড পেল ইয়েতে আমাদের এশিয়ান গেমসে বক্সিং, মেয়েটাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। তারপরে আরেকটা এখন বরগোহাঁই রয়েছে যদিও, আরেকটা আছে একটা মেয়ে স্প্রিন্টার আসামের, যে বক্সার না স্প্রিন্টার, এই মেয়েটাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না, কোথায় গেল। অসাধারণ স্প্রিন্টার, তার অনেক মানে দরিদ্র ঘর থেকে উঠে আসা। ফলে মানে আপনি বলতে চাইছেন যে ট্যালেন্টটাকে ঠিক গুছিয়ে রাখা যাচ্ছে না। গতকাল আমাদের দেশের মেয়েদের কতগুলি প্রবলেমের কথাও আমরা আলোচনা করছিলাম, এই প্রবলেমগুলি আছে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। দ্বিতীয় হচ্ছে যে আমাদের যে উপজাতি এলাকাটা, শুধু ত্রিপুরা না, ভারতবর্ষের উপজাতি এলাকাটাকে যদি ব্যাপকভাবে করা যায়, মানে লক্ষ্য করা যায়, তাহলে দেখা যাবে মণিপুরকে পুরোটাকে আমি উপজাতি এলাকা বলি না, মণিপুরের এলাকাটা, মণিপুর থেকে যে পরিমাণ অ্যাথলেট বেরিয়ে আসছে বা যে পরিমাণ ক্রীড়াবিদ বেরিয়ে আসছেন, ভারতবর্ষের অনেক জায়গা থেকে সেটা আসতে পারে। আমরা শুধুমাত্র এই রিসেন্টলি আমি লক্ষ্য করছিলাম ত্রিপুরার যে মানে মেয়েদের একটা ফুটবল হচ্ছে, হ্যাঁ, এই ফুলোঝানু বলে একটা ক্লাব ফুটবল খেলছে, এটা চা বাগানের শ্রমিকরা, মানে আপনি চোখের জল রাখতে পারবেন না এদের অবস্থা দেখলে। এরা এখানে ফুটবল খেলতে এসেছিল, আউটস্ট্যান্ডিং, ত্রিপুরা টিমেও খেলছে এরকম। ওদের সঙ্গে যখন কথা বলছি, ওরা বলছে, একজন বলছে আমি আইপিএস অফিসার হব। খাওয়া নেই, মানে শেষ পর্যন্ত একটা জায়গায় আমরা একদিন ওদের খাওয়ালাম, কিন্তু খাওয়ানোর পরিপ্রেক্ষিতে কি আনন্দ করলো মেয়েগুলি। পরিবার টানতে পারছে না, 300 টাকা রোজগার হয় না দিনে, কিন্তু ফুটবলটাকে নিয়ে পড়ে আছে। এই যে আপনারা যদি এই চা বাগানটা যান কৈলাসহর মহকুমা, এখানে যদি গিয়ে দেখেন যে এরা একটা স্কুল চালাচ্ছে, এদের ভেতরে যারা শিক্ষিত তারা নিজেদের ভেতরে স্কুল চালাচ্ছে, মানে একটা অর্থনৈতিক ইয়েটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে, খেলার মাধ্যমে এসেছে। এই ছেলে, এই যে ফুটফুটে মেয়েগুলিকে নিয়ে যদি একটু চিন্তা করা হতো, যদি প্ল্যানিং হয়, এরকম ভারতবর্ষ অনেক জায়গায় হয়তো রয়েছে, আমরা খবর পাচ্ছি না। এখান থেকেই তো আস্তে 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 উঠে আসছে। এই যে মানে সাত্বিকের কথা শুনছিলাম আমি, ও এত আজকে হেরে গেল যদিও, কিন্তু ওর ট্যালেন্টকে আমরা অস্বীকার করতে পারি না। ও এত জোরে মানে সার্ভিস, মানে এত জোরে স্ম্যাশ করে, এটার গতিবেগ যারা লক্ষ্য করেছেন, গতিবেগ মেপেছেন, এটা হচ্ছে মানে 483 কিলোমিটার পার ঘন্টায়। আমি একটা হিসাব করে দেখছি আর কি, যে ক্রিকেটে আমাদের শোয়েব আখতার, তারপরে ব্রেট লি, শন্টের, এরা এদের যে মিলিত গতিবেগ হচ্ছে, আমি একটা হিসাব করছিলাম, না এদের মিলিত গতিবেগই হচ্ছে মানে 400 সামথিং। ও চিরাগের গতিবেগ হচ্ছে 545 কিলোমিটার পার আওয়ার, ওর স্ম্যাশের গতি, আর ওদের হচ্ছে 483.5। আমি একটা হিসাব করছিলাম। এখন যে এই যে ফর্মুলা গাড়ির যে গতিবেগ, সেটাও প্রতি ঘন্টায় 378 কিলোমিটার, এর থেকেও বেশি জোরে স্ম্যাশ করে। আমি দুই একটা লক্ষ্য করছিলাম আজকে, ও দাঁড়ানোর সুযোগ দিচ্ছে না, কিন্তু পারলো না। প্রতিভা তো এদের আছে, কোনো সন্দেহ নেই। আমাদের লক্ষ্য সেন এবং প্রণয়ের খেলা বোধহয় এতক্ষণ প্রায় আমরা যখন আলোচনা করছি চলে শুরু হয়ে যাওয়ার কথা। পিভি সিন্ধুর সামনে যিনি লড়বেন আজকে রাত্রি 10টাতেই হবে, আমরা দেখব। পিভি সিন্ধুর কাছে আমাদের সাংঘাতিক, আমার মনে হচ্ছে টোকিও থেকেও অনেক বেশি স্মুথলি চলাফেরা করতে পারছেন পিভি।
ইয়েতে মানে কোর্টে অনেক বেশি অনেক সুইফট আমরা গতকালও সেটার আলোচনা করছিলাম। ফলে পিভি সিন্ধুর কাছে আমাদের খুব আশা। আরেকটা মানে ভালো মানে যেটা এই লাভলিনা বরগোহাইয়ের কাছে, ওর কাছে আমাদের একটা আশা আছে, কিন্তু ওর একটা সামনে চ্যালেঞ্জ রয়ে গেল এবার এই কোয়ার্টার ফাইনালে, যেটা যার সঙ্গে লড়বেন এই সম্ভবত চীনের লিকিয়ানের এগেনস্টে। আমি একটু যারা আমাদের এটা দেখছেন তাদের জন্য বলি, আপনারা মনে হয় লিকিয়ানের কাছে কিন্তু এই 22 মানে এশিয়াডে হেরে গিয়েছিল, যেটা ও রৌপ্য পেল যেটা। যাই হোক, বরগোহাইয়েরও এক্সপিরিয়েন্স বেড়েছে। আমাকে আজকের দিনে দাঁড়িয়ে এই লাভলিনা বরগোহাই খুব মানে অ্যাট্রাক্ট করে। লাভলিনা গত বছরের জন্য কিন্তু একেবারে লাভলি ছিল, মানে যাকে বলা যায় মানে সমস্ত পেপার, সমস্ত সংবাদ মাধ্যমের একেবারে হেডলাইন হয়েছিল। আমি মিহির বাবুর কাছে একটু ফিরতে চাইবো আপনি এবং মণিময়দার কথা রেস ধরে, যে মণিময়দা একটু আগে বললেন যে ট্যালেন্ট হয়তো উঠে আসছে না। মিহিরবাবু, আমি আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো, যে এই যে মণিময়দা একটু আগে বললেন যে সঠিক ট্যালেন্ট উঠে আসছে না, আপনি কোচিং এর সঙ্গে যুক্ত, আপনার কাছে যারা এখন কোচিং করছেন তারা কি তাদের খেলাটাকে সেই রকম প্যাশনেটলি নিচ্ছেন, মানে সঠিক ট্যালেন্ট কি উঠে আসছে বলে আপনার মনে হয়? একদম না, আমি একদম একমত না। প্রচুর ট্যালেন্ট রয়েছে। দেখুন, আমি যে একাডেমিটা চালাই, আমি তার কথা আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। নৈহাটির একটা জায়গা, যেখান থেকে সুতীর্থারা যা আছে, সেখানে একটা আমি একাডেমি তৈরি করেছি আমার লাইফের হোল সেভিংস দিয়ে। মানে আমি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় ছিলাম, আমি 77 লাখ টাকা আপনার রিটায়ারমেন্ট পাওয়ার পরে আমি সেই একাডেমিটা করেছি। একাডেমিটা করতে খরচ হয়েছে প্রায় 1.2 crore। যাই হোক, আমি অন্য হেল্প পেয়েছি, মানে আমার গার্জিয়ানরা হেল্প করেছে, কিছু লোন করেছি, সেগুলো শোধ হয়ে গেছে। একটা 12টা টেবিলের একাডেমি আছে আমার। এই একাডেমিটা যেটা আমি করেছি, সেটা আমি 100 যদি বলেন তাহলে 1 করতে পেরেছি। এখানে প্রচুর গরিব ছেলে মেয়ে খেলে, কিন্তু তাদের যে আমাদের টেবিল টেনিসের বল, ব্যাট, আমি আসি, রাত্রে যাই, কোনো দিন থাকি। আজকে যে ইন্টারভিউটা দিচ্ছি আমি একাডেমিতে বসে দিচ্ছি, আমি সকাল থেকে খেলেছি, এখনো খেলাচ্ছি, আবার খেলাবো, তারপরে যাই। তো সারাক্ষণ আমি এখানে থাকি। আমি প্রচুর ছেলে মেয়ে আছে, ছোট ছোট বাচ্চা আমার কাছে আছে, 5 বছর 6 বছর। তাদেরকে যদি আপনি প্রপার ট্রেনিং সব ক্যাচ করতে পারছি, কিন্তু আমি জানি না এরপরে তারা কি করবে, এরপরে তারা আমার কাছে কোনো কিচ্ছু নেই। সেই জন্য আমার শুধু টার্গেট কি, আমার টার্গেট, আমি যেখানে রয়েছি আমার টার্গেট, রবি ভাই তোরা একটা চাকরি পেয়ে চলে যেতে পারিস তাহলেই ভালো। এছাড়া আমার কাছে জন্য আর কোনো হেল্প নেই। আপনি বলবেন আপনার কি পয়সা, আমি পয়সার কথা বলছি না, পয়সা আমার দরকার নেই, পয়সা আসবে, কিন্তু কিছু একটু সাপোর্ট দরকার। আজকের দিনে যে খেলা দাঁড়িয়ে, আজকে যদি আপনি বলেন ব্যাডমিন্টন প্লেয়ার বা টেবিল টেনিসের খেলায় একটা রাবারের দাম 4000 টাকা, যার ডিউরেশন 1 মান্থ। এই হেল্প গুলো লাগে। এই হেল্প গুলো যদি এইসব মানুষদের কাছে পৌঁছে দেওয়া যায়, যে হ্যাঁ তুমি খেলো ভাই, তোমার খাওয়া দাওয়া তো তোমার রাবারের বেশি না, বছরে 6টা রাবার, এমন কিছু না। এইসব জিনিসগুলো যদি করে ঠিকঠাক করে করা যায়, তো আমরাই তো গ্রাসরুট তুলবো, তারপরে তারা হাই স্কুলে চলে যাবে, সেখানে তাহলে সরকার বুঝে নেবে। এই জায়গাগুলোকে মনিটরিং করা। আজকে ধরুন সৌরভ গাঙ্গুলির একাডেমিকে করে লাভ নেই। সৌরভ গাঙ্গুলির আগে যে কাঁচরাপাড়ায় যে একটা ক্রিকেট কোচিং হচ্ছে, কিংবা কাঁচরাপাড়ায় যে একটা অ্যাথলেটিক্স মাঠ আছে যেখানে যারা কোচিং, সেই লোকটা সাপোর্ট দরকার, সেই লোকটা গ্রাসরুট তুলছে, সেই জায়গাটা ধরা হচ্ছে না। আমি বলতে চাইছি এটা, ওই জায়গাটা ধরতে, ওই জায়গাটা ধরলে আপনি দেখবেন আপনার হাহাকার করতে হচ্ছে না। একটা পিভি সিন্ধু একটা জায়গা তো আছে, পিভি সিন্ধু হওয়ার পরে জায়গা তো গোপীচাঁদ রায় চলে যাবে। কলকাতায় আপনি বলুন তো, আমি কলকাতার কথা বলছি, কত ভালো ব্যাডমিন্টন একটা প্লেয়ার যায়, 3টে কোর্ট, মানে সে 1 ঘন্টাও প্র্যাকটিস করতে পারেন। যদি একটা 12টা কোর্টের থাকে, সেখানে যদি আপনি যদি বলেন 3-4 ঘন্টা করে প্র্যাকটিস করতে, তাহলে হয় না? কলকাতাতে হয় না? সবকিছু সম্ভব, কিন্তু এই জায়গাগুলো, এই জায়গায় হয়তো এটা বলতে বলতে আমরাও বুড়ো হয়ে গেছি, মরে যাবো, কি হবে কোনোদিন জানি না, কিন্তু তবুও চেষ্টা চলতে থাকবে। আসতে থাকবে, দেশবিল কাম, যে হোপফুল যে কিছু হবে। সরকার আরো এগিয়ে আসবে, বিজনেসম্যান এগিয়ে আসবে, মানুষ সচেতন হবে। তবে যাই হোক, এটা এছাড়া আর কিছু নেই। কিন্তু ট্যালেন্ট, অলিতে গলিতে ট্যালেন্ট ভর্তি, শুধু তাদের দেখাতে হবে। আপনি কি বলুন, আপনি বলুন তো, একটা 5 বছরের ছেলে মোবাইল চালিয়ে দিচ্ছে,
তাহলে আপনি ট্যালেন্ট নেই বলছেন কি করে? মোবাইলের এত না সফটওয়্যার, ট্যালেন্ট নেই আমরা বলছি না, মণিময়দা যেটা বলছেন যে ট্যালেন্ট আছে, এই কিন্তু খুঁজে বের করার যে সুযোগটা সেটা পদ্ধতিটা কে করবে? আমাদেরই তো করতে হবে, আমার আপনার মতো মানুষরাই তো করবে। তারা তাদের করতে হবে, তারাই সেই জায়গাগুলো তো কি ধরতে হবে। আমি বলছি আজকে ফুটবলে আমি অনেক জায়গায় গেছি, সেমিনারে তারা কথা বলে যে কলকাতায় আর ফুটবল হয় না। আমি একটা অনুষ্ঠানে গেছিলাম, সেখানে একজন নামকরা ফুটবলার ছিল, আমরা এক জায়গায় বসে খাচ্ছি, গল্পটা আপনার করছি, হঠাৎ এবিপি 24 ঘন্টা আসলো, এসে তার ছবি টবি তুলে করলো, আমরা বসে রয়েছি। হঠাৎ যখন ক্যামেরা অফ হয়ে গেছে তখন সবাই পরিচয় করছে, আমাকে বলছে আপনি। আমার পরিচয় তো আপনার জানার দরকার নেই, আপনি যার পরিচয়ের জন্য আপনার টিভি চ্যানেল চলবে আপনি তার পরিচয় নিয়েছেন, আর সে যে কথাগুলো আপনাকে বললো সবগুলো মিথ্যা কথা বললো। যে কথাগুলো আপনাকে বলে দিল যে এই হচ্ছে, ও আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে, সেই প্লেয়ার, ইন্টারন্যাশনাল প্লেয়ার অর্জুন অ্যাওয়ার্ডি, ক্যামেরাম্যান তাকিয়ে রয়েছে, বলছি আপনি কি বলেন? হ্যাঁ আমি যে কথা বলছি 100% বলছি। যে লোকটা আজকে যিনি আপনাকে বললেন যে ফুটবল হারিয়ে গেছে, তিনি কি কোনোদিন ওই প্রত্যন্ত গ্রামে গিয়ে একটা বাচ্চাকে কোচিং করেছেন? তার কাছে নলেজ আছে, সবকিছু আছে। তিনি শুধু আনন্দবাজারে লেখেন, অনুষ্ঠানে যান, প্রাইজ পান, আর ক্যামেরার সামনে আসে। এই লোকের সংখ্যা তো বেশি, তাহলে কি করে হবে? বলেছিলাম আমার হয়তো রাগ হচ্ছিল, তাতে কিছু যায় আসে না, কারণ আমি যে কাজটা করি আমি গ্রাসরুট করি, আমি যেটুকু কাজ করেছি জীবনে যা করতে, দেখুন আমার 42 বছরের জার্নি, সেই 42 বছর কাজ করতে গিয়ে একটা মেয়ে যদি এশিয়ান গেমসে মেডেল পেতে পারে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে হারাতে পারে, তাহলে এইরকম যদি শয়ে একাডেমি হয় চায়নার মধ্যে, তাহলে কেন হবে না আপনি বলুন তো? মানে আপনি বলতে চাইছেন যে একাডেমিগুলো রয়েছে সে তাদের যারা কোচ বা কর্মকর্তা রয়েছে তাদেরকেও এগিয়ে আসা উচিত এই ট্যালেন্ট গুলো খোঁজার ব্যাপারে। তাহলে কে করবে? আজকে যদি সুভাষ বোস সেই দিন না বেরোতো, তাহলে আজকেও আমরা পরাধীন থাকতাম। একটা ছোট্ট একটা গল্প করি আপনার সঙ্গে, তাহলে আপনি বুঝতে পারবেন। ইংরেজরা যখন চলে গেছিল 6 বছর বাদে, তখন যে শাসন ছিলেন তিনি এসেছিলেন রাজভবনেতে, ছিলেন একজন বাঙালি রাজ্যপাল ছিলেন। তাকে জিজ্ঞাসা করেছিল সাংবাদিকরা যে আপনারা কেন গেলেন ইন্ডিয়া ছেড়ে, আপনারা তো আমরা হারাতে পারিনি যুদ্ধে। তখন বলছিল একজন মানুষের জন্য আমরা গেছি। বলছে কে? বলছে মহাত্মা গান্ধী। বলছে নো। জওয়াহরলাল নেহরু? নো। বল্লভভাই প্যাটেল? নো। অনলি সুভাষ বোস। সুভাষ বোস সব জায়গা থেকে রেভলিউশন শুরু করেছিল, সে অফিস কাছারি পুলিশ সব জায়গায় রেভলিউশন শুরু হয়ে গেছে। সেই জিনিসটা আমি বলছি, সেই জিনিসটা দরকার, ঠিক এই জিনিসটা হারিয়ে গেছে। এই জন্য ঠিক আপনার কোনো একটা নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, যে কারণে ভালো করে সব কথা আসছে না। বা মিহিরবাবু, আমি আজকে জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাইবো। আগামী দিনে আমি আশা করবো যে আপনার সাথে আবারও আমরা যোগাযোগ করতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। তবে আমি মণিময়দার সঙ্গে আলোচনাটা চালিয়ে যেতে চাইবো খানিকক্ষণ আর একটু। মণিময়দা, যে কথাগুলো উনি বলছিলেন, আপনিও বললেন যে ট্যালেন্ট হয়তো এরকম ভাবে উঠে আসবে, কিন্তু আপাতত যদি আমরা যে অলিম্পিক্সে আমাদের যে ট্যালেন্টরা গেছেন তাদের দিকে একটু যদি নজর রাখি, লাভলিনার কথা আপনি বললেন পিভি সিন্ধুর কথা। পিভি সিন্ধুর ব্যাপারে গতকালও আমরা যেটা জানতে পারছিলাম যে হয়তো মানে অরূপদা বলছিলেন, অরূপ বৈদ্য, যিনি বলছিলেন যে হয়তো ওয়েটটা খানিকটা ঝরেছে, একটা হালকা হয়েছেন, সেই জন্য ফ্লেক্সিবল হয়েছে আরো। মানে কি দেখছেন যে যেভাবে হকি এগিয়েছে, যেভাবে এখনো পর্যন্ত চিরাগ সাত্ত্বিক জুটির ক্ষেত্রে হয়তো আমাদের একটা আশাহত হয়েছে, কিন্তু এতগুলো পদকের সামনে গিয়েও ফিরে আসা, কি মনে হচ্ছে সাতের যে গতবারের গন্ডি সেটা কি পেরোবে? খুব কঠিন মনে হচ্ছে, কারণ আমরা তো আমাদের হিসেবে অনেকটা এগিয়েছি, কোনো সন্দেহ নেই, কিন্তু আমাদের পাশাপাশি আমরা যাদের সঙ্গে লড়াইটা করছি, মালয়েশিয়ার সঙ্গে তো ডবলসে হেরে যাওয়ার কথা ছিল না। চিরাগরা যেভাবে শুরু করেছিল আজকে, আমি নিজের চোখেই তো দেখলাম, হেরে তো গেলাম। ফলে অন্যরা অনেক বেশি এগিয়ে গিয়েছে মনে হচ্ছে এই সমস্ত, এবং এই ট্যালেন্টগুলি ওদের একটু বেশি। আমাদের যেমন এই বিভিন্ন জায়গায় ব্যক্তিগত ট্যালেন্ট কিছু কিছু আছেন, যেমন পিভি সিন্ধুর কথা বললাম আছে, এবং হঠাৎ করে আমাদের এই যে বেরিয়ে চলে এলো নবজিতের কথা, যেটা ইয়েতে শুটিংয়ে সরবজিৎ সিং বেরিয়ে চলে এলো। সরবজিতের কথা তো কেউ কোনোদিন আগে বলেও নি, যে চিৎকার করে বলছে এরকমও ঘটনা না। ফলে এই সমস্ত ট্যালেন্টগুলি হঠাৎ করে বেরিয়ে আসছে, কারণ নজরে পড়ছে, কেউ কেউ নজরে পড়ছে না। আমরা যে আমাদের যে 7 থেকে 10-এ যাওয়ার যে লড়াইটা, এটা খুব মানে এটা জোরেও বলা যায় না অনেক জায়গায়,
চিৎকার করে বলা যায় না, আমরা এখানে লড়তে এসেছি 7 থেকে 10টা পদকের জন্য। 100তে পেরিয়ে যাচ্ছে। আমরা 43-44-এ কালকে কেউ আমার কোন সাংবাদিক বন্ধুদের সঙ্গে কথা হওয়ার সময় বলছে যে আমরা 27 না 28-এ উঠে এসেছি। মনে রাখতে হবে যে এখনো ইউএসএ বোধহয় 10-এর পেছনে রয়েছে। ইউএসএ তো একে আসবে না, একে আসার জন্য লড়াই। গত বছর আমরা 48-এ শেষ করেছিলাম। তা আমরা এখন এই আনন্দটা কিছুক্ষণের জন্য থাক না, এই আনন্দটা দীর্ঘদিন ধরে রাখতে চাই। এর জন্য যে প্ল্যানিং, মির্জা যেটা বললেন কারেক্ট, যে আপনি শুরু করবেন তো মনিটরিংটা করবে কে? সেদিন বলছে, আপনার এই চ্যানেলে বসেই কথা বলছিলাম, অবাক হয়ে যাবেন যে ভারতীয় ফুটবল দলের কোচ ভারতীয় দল ছেড়ে যাওয়ার ওনাকে যখন ছুটি দিয়ে দেওয়া হলো, তখন উনি বলছেন ভারতীয় ফুটবল এগোবে না। তুমি তো 6-7 বছর ছিলে, কি করলে যাওয়ার সময় তুমি এগুলি বললে। বলতে গিয়ে যে তথ্যটা পেলাম আর কি অদ্ভুত, উনি যে ওনার যে সাপোর্ট স্টাফ এনেছেন তার ভেতরে একজন গোলকিপারের কোচ ছিলেন, তিনি হাঁটতে পারেন না, তিনি বসে বসে গোলকিপিং এর কোচিং করান, ওনাকে নিয়ে এসে হাঁটতে পারেন না, ওকে নিয়োগ করা হলো কি করে? আর এটা 5-6 বছর থাকলেন কি করে? যারা মনিটরিং এর দায়িত্বে ছিলেন ওরা কি করলেন? এই যে বিষয়গুলি বেরিয়ে আসে, যে এটা ভারতবর্ষ কি শুধু ইউটিলাইজেশন সেক্টর? এবং আপনি ফুটবলের কথা বললেন, যখন কোচিং এর কথাই যখন বললেন, তাহলে এই বছর কিন্তু যিনি নতুন ভারতীয় দলের কোচ হয়েছেন, আপনি কি জানেন তিনি দেশ এবং ক্লাব দুটোর জন্যই কিন্তু কোচ করেন? কি করে হবে? মনে কিভাবে করবেন আমি তো জানি না। ওনার প্রতিভা যদি কেউ থাকে, একসঙ্গে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া যায় নাকি একই টেবিলে বসে? হয় না তো। এই যে পদ্ধতিটা, এগুলি বলা যেতে পারে। আমি অনেক কিছু করি, যে 12 বছর বয়সে কে একজন মাধ্যমিক দিয়েছিল পশ্চিমবঙ্গের, খুঁজে পাবেন কোথায় গেল, উচ্চ মাধ্যমিক পাশে করতে পারল। এই যে ঘটনাগুলি আমাদের চোখ বারবার খুলে দেয়। কিন্তু ওই যে মনিটরিং এর কথাটা মিহিদা যেটা বললেন, একদম 100% ঠিক। এর দায়িত্ব কেউ নিতে চান। আপনি বসিয়ে দেন, আপনাকে বসানোর সঙ্গে সঙ্গে আপনি ওই ছাঁচে পরে ওই ছাঁচ হয়ে যাবেন, ওটাই হয়ে যাবেন। এই যে জায়গাটা দীর্ঘদিনে, আজকে আমরা মানে এই 76-77 বছর এই অলিম্পিকে আমরা যাচ্ছি, আমরা এখনো 10-এ যাওয়ার চেষ্টা করছি। এটা খুব মানে কাউকে মানে হ্যাঁ হবে যে অনেকদিন হয়তো আমরা কোনো কৌতুক অভিনেতাকে দেখি না, ওদের দেখে একটু কৌতুক করলাম। ঘটনাটা এরকম। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে এই আমাদের সাংবাদিক বন্ধুরা গেছে, এখান থেকে গেছেন, তাদের কাছ থেকে শুনবো, তাদের হয়তো অনেক প্ল্যানিং থাকবে, কিন্তু ওদের প্ল্যানিংটা নেবেটাকে, কাজটাকে করবে, হেসে উড়িয়ে দেবে। এই যে এই বিষয়গুলি গুরুত্ব সহকারে দেখায়। আপনি একটা উদাহরণ দিই, দেখুন কোন জায়গায় গেছে। আজকে ড্রাগের কথা বলা হচ্ছে, তো এখন ড্রাগের টেস্ট হচ্ছে। কার্ল লিউইস হেরে গিয়েছিলেন, তারপরে উনি গোল্ডটা পেলেন জনসনের কাছে। উনি তো হেরে গিয়েছিলেন। জনসনের যে মানে মানে দৌড়টা দেখার পরেই অনেকে সন্দেহ হয়েছিল যে এত দূরে দৌড় কি করে, ট্রেনের আগে চলে যাচ্ছে। এই যে জায়গায় একটু আগে পেছনে যদি যাই, কর্নেলিয়া এন্ডার বলে একজন সুইমার, আচ্ছা, জার্মানি তখন নিয়ে হচ্ছে অলিম্পিক হচ্ছে, 200 মিটার উনি গোল্ড পেলেন। গোল্ড পাওয়ার পরে সঙ্গে সঙ্গে প্রেসে মিট করতে হয়, তো ওর কোচ ওকে প্রেসে মিটই করতে দিল না, টেনে হিচড়ে নিয়ে বেরিয়ে চলে গেল। পরে শোনা গেল ওর ব্লাডটা বার করে নেওয়া হলো, করে নিয়ে নতুন ব্লাড পুশ করে দেওয়া হলো। একদিনের রেস্ট, পরের দিন এসে 100 মিটারে গোল্ড মেরে চলে গেল। কি হয়েছে জানেন? কর্নেলিয়া এন্ডার মাতৃত্ব হারিয়েছেন। মহিলার তো একটা অসাধারণ কৃতিত্ব বা অসাধারণ বিষয় হচ্ছে, পৃথিবীতে এত বড় মানে আনন্দের দিন তো থাকে না মাতৃত্ব পাওয়ার। মাতৃত্বটা হারিয়েছেন কর্নেলিয়া এন্ডার। এই দেশের গোল্ড পেয়েছেন বটে, এই যে টোটালটা ওকে এই কাজ করানো হয়েছে, পরবর্তী সময়ে এই ঘটনা হয়েছে। এই যে সমস্ত মানে অনেক হাজার দৃষ্টান্ত আছে থাকার পরিপ্রেক্ষিত আমরা কিন্তু কোনো অবস্থাতে এর থেকে বেরিয়ে আসতে পারছি না। এটা খুব পরিতাপের বিষয়। আজকে এই যে মিহিরদা যেগুলি বললেন, যে ওনার এখানে অনেক কোচিংয়ে আসছে বাচ্চা ছেলে মেয়েরা, এর থেকে হয়তো 25% বা 10% থাকবে, বাকিটা চলে যাবে। একটা জায়গা পর্যন্ত তো ওনার একটা লক্ষ্য একটা ভালো চাকরি যাতে পেয়ে যান। মিহিরদা বলছেন যে আমার একটা লক্ষ্য একটা ভালো চাকরি পাক।
মিহিরদার লক্ষ্য কিন্তু হচ্ছে না যে ও এশিয়ান গেমসে একটা গোল্ড পায়। হ্যাঁ। এই যে জায়গাটা, এই যে গোল্ড পাওয়ার জায়গাটা নেবে অন্যরা, মিহিরদা তৈরি করে দিচ্ছেন। এই জায়গাটা নেবে অন্যরা তো ওই জায়গায় আটকে যাচ্ছেন, ঝাঁপ ফেলে দিচ্ছেন। এই চিন্তা ভাবনাটা থেকেই খুব মাঝে মাঝে খুব অবাক। হ্যাঁ, যারা যারা পদক পায় তাদের তো স্যালুট জানাই আমরা একেবারে। এরকম অনেক অলিম্পিক গেছে আমরা শূন্য হাতে ফেরত এসেছি, অনেক অলিম্পিকে আছে আমরা ভালো রেজাল্টও করেছি, তার জন্য আনন্দিত হয়েছি। লন্ডন অলিম্পিকই তো আমাদের সামনে রয়েছে, ভালো আমরা প্রথম মানে এক্সিলারেট করতে শুরু করলাম। এই যে জায়গাগুলিতে আমাদের ভাবনা চিন্তার অবকাশ রয়েছে। কেন আমরা লাভলিনা বরগোহাইয়ের মতো আরেকটা বার করতে পারলাম না 4 বছরে? কে যেতে হলো, কেন করতে পারলাম না? এই প্রশ্নটা কে কাকে করবে? ঠিক, একেবারে প্রশ্ন তো অনেক থেকে যাচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এবং প্রশ্ন তো প্রচুর, প্রশ্নর কোনো শেষ নেই, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রশ্নগুলো এই জন্যই আসছে যে একেবারে মানে যেখানে আমরা ভাবতে শুরু করেছিলাম নতুন করে যে গতবার যে 7খানা পদক এসছিল ভারতের, সেটাকে হয়তো আমরা টপকে যেতে পারবো, কিন্তু সেই যে স্বপ্ন, সেই যে ভাবনা, সেখানে হয়তো ধীরে ধীরে ধাক্কা লাগতে শুরু করেছে। আশাহত হয়তো আমরা প্রত্যেকে হতে শুরু করেছি, কারণ বেশ কিছু ইভেন্টে কিন্তু ভারতের যারা মূল পদক এনে দিতে পারতেন তারা হয়তো হারতে শুরু করেছেন। না, এই হারের পিছনে আমরা কাউকে দোষ দিতে চাই না। আমরা আজকের যে এই আলোচনা করছি সেখান থেকে আমরা ডেফিনেটলি বলতে পারি প্রত্যেক প্লেয়ার তাদের নিজস্ব সাধ্য মতন নিজের সেরাটা দেন প্রত্যেক দিন, কিন্তু প্রতিটা দিন হয়তো তার জন্য থাকে না। কোনো দিন প্রতিপক্ষের থাকে, কোনো দিন ভাগ্যের ওপরই আমাদেরকে ছেড়ে দিতে হয়, কিন্তু নিজের সেরাটা কিন্তু প্রত্যেক ভারতীয় দিচ্ছেন, এতে কিন্তু কোনো সংশয় নেই। কিন্তু প্রশ্ন উঠছে অন্য জায়গায়, প্রশ্ন উঠছে যে ভারতবর্ষের মতন এত বড় জনসংখ্যার যে দেশ, সেই দেশে আদৌ কি খেলার যে পরিকাঠামো তার উন্নয়ন হবে? যে অ্যামাউন্টগুলো বাজেটে অ্যালোকেট করা হয় সেগুলো কি যথাযথ, নাকি তার জন্য আরো কিছু দরকার রয়েছে? যদি কিছু দরকার থাকে তাহলে সেটা ফুলফিল করবে কে? আদৌ কি অলিম্পিকের মতো এত বড় ইভেন্টের জন্য ভারত আরেকটু মনোনিবেশ করতে পারে না? সরকারের ভূমিকা এখানে কোথায়? এত কিছু প্রশ্ন কিন্তু রয়েছে, তবে সব প্রশ্নের উত্তর হয়তো এখনই আসবে না। অলিম্পিক চলছে, আরো বেশ কিছু ইভেন্ট রয়েছে যেখানে পদকের অনেক কাছাকাছি রয়েছে ভারত। এবং আমরা জানি গতবার যিনি ভারতের জন্য সোনা এনে দিয়েছিলেন সেই নীরজ চোপড়া ইতিমধ্যেই তার প্র্যাকটিস শুরু করে দিয়েছেন এবং খুব তাড়াতাড়ি তিনি তার যোগ্যতা অর্জন পর্বে খেলবেন। এবং বেশ কিছু আরো ইভেন্ট রয়েছে যাদের দিকে আমরা অবশ্যই তাকিয়ে রয়েছি। এখনো কিছু ম্যাচ চলছে ভারতের জন্য, সুতরাং সবকিছু মিলিয়ে আমাদের নজর থাকবে। এরকম বিভিন্ন আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। এই আলোচনা আমাদের চলতে থাকবে যতক্ষণ অলিম্পিক রয়েছে, এবং সেখানে আরো বিভিন্ন তথ্য হয়তো উঠে আসবে। তবে আজকের এই আলোচনা আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। অন্যান্য খবর এবং আপডেটসের জন্য আপনারা চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডে।